আসসালামু আলাইকুম। আমার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচনার বিষয় মৌলিক সংখ্যা। তাহলে চলো শুরুতে আমরা জেনে নেই মৌলিক সংখ্যার সংজ্ঞাটি। মৌলিক সংখ্যা যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেসব সংখ্যা বলতে আমরা বুঝতেছি সেই সব সংখ্যা যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং ওই সংখ্যাগুলোকে এক এবং নিজ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2 এই সংখ্যাটিকে শুধুমাত্র আমরা 2 সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 2 কে 2 এবং ভাগশেষ হচ্ছে 0। অর্থাৎ 2 সংখ্যাটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আমাদের নিঃশেষে বিভাজ্য হচ্ছে, ভাগশেষ 0 আসতেছে। সেই 2 এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা। আবার 3 এই সংখ্যাটিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 কে 3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভাগশেষ 0 আসতেছে। সেহেতু 3 এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা, কারণ 2 এবং 3 এই সংখ্যাটিকে 2 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেহেতু 2 এই সংখ্যাটির আমরা গুণনীয়ক পাচ্ছি একটি 1 এবং অন্যটি 2, এবং 3 এই সংখ্যাটির আমরা গুণনীয়ক পাচ্ছি একটি 1 এবং অন্যটি 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 সংখ্যাটির কেবলমাত্র 2টি গুণনীয়ক এবং এই 3 সংখ্যাটির কেবলমাত্র 2টি গুণনীয়ক। আমরা অতি সহজে কথাটি বলতে পারি, যেসব সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকবে সেই সব সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা, আর যেসব সংখ্যার 2টির বেশি গুণনীয়ক থাকবে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো মনে রাখার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেই টেকনিকটি হচ্ছে মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক। মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক। মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিকটি হচ্ছে 44, 22, 32, 23, 21। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এক থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 21 থেকে 30
এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 31 থেকে 40 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 41 থেকে 50 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 61 থেকে 70 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 71 থেকে 80 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 3টি। 81 থেকে 90 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। 91 থেকে 100 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 1। অর্থাৎ 44, 22, 32, 23, 21। 44, 22, 32, 23, 21। অর্থাৎ আমাদের 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টি, অনুরূপভাবে আমরা 1 থেকে 100 পর্যন্ত কোন সংখ্যার ভিতরে কয়টা মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমরা অনায়াসেই জানতে পারলাম। 1 থেকে 10 এর ভিতরে কয়টি, 11 থেকে 20 এর ভিতরে কয়টি, 41 থেকে 50, অনুরূপভাবে 81 থেকে 90 এবং 91 থেকে 100 কার ভিতরে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে সেটা আমরা অনায়াসে জানতে পারলাম। এখন আমরা শিখব এক থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা 4টি, সেই 4টি মৌলিক সংখ্যা কি কি? যেমন 2, 3, 5, 7। 1 থেকে 10 এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। টোটাল মৌলিক সংখ্যা 4টি, সেই 4টি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। আবার 11 থেকে 20 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন 11, 13, 17, 19। 11 থেকে 20 এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 11, 13, 17, 19। ঠিক এইভাবে আমরা বাকি সংখ্যাগুলোরও মৌলিক সংখ্যা বের করতে পারি। তবে হ্যাঁ, মৌলিক সংখ্যা বের করার জন্য আরো একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে n+1। আমরা এই টেকনিকের সাহায্যে মৌলিক সংখ্যা বের করতে পারি। তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই বলা ভালো যে এই পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করতে গেলে আমাদের 2 এবং 3 এই যে দুইটি মৌলিক সংখ্যা রয়েছে, এই দুটি মৌলিক সংখ্যা এই সূত্র অনুযায়ী বা এই টেকনিকে অন্তর্ভুক্ত নয়। এই দুইটি সংখ্যা এই সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করা যায় না। এবং আরেকটি বিষয় বলা ভালো, 5 এবং 7 দ্বারা আমরা যে মানগুলো এখানে বের করব, n এর মান, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, n এর মানগুলো আমরা যখন এখানে বসাবো, বসানোর পরে আমরা একবার 6 n এর মানগুলো এখানে বসানোর পরে 6 এই সংখ্যার সাথে আমরা গুণ করব। গুণ করার পরে যে মানটা পাবো সেই মানটা একবার 1 এর সাথে একবার প্লাস করব এবং একবার মাইনাস করব। মাইনাস করার পরে আমরা যে মানটা পাবো, ফাইনালি যে মানটা পাবো, সেই মানটা 5 এবং 7 দ্বারা যদি বিভাজ্য হয়, 5 এবং 7 দ্বারা যদি বিভাজ্য হয়, কিন্তু 5 ব্যতীত আমরা যে মৌলিক সংখ্যা 5টা পাবো, সেই 5 ব্যতীত অন্যান্য যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়, সেগুলো হবে যৌগিক সংখ্যা। এটি ছিল আলাদা বা ব্যতিক্রম নিয়ম। এখন আমরা একটু আসি যে এখানে n মানে হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, n মানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার গুণগুলো আসলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমরা জানি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে সাধারণত শূন্যকে ধরা হয় না, আমাদের 1 থেকে শুরু হয়। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, এইভাবে আমাদের যাবতীয় যত সংখ্যা আছে সবগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যদি এখানে n এর মান যদি 1 বসাই, 6 × 1, তারপর প্লাস 1 যদি করি, 6 × 6 প্লাস 1, তাহলে মান দাঁড়াচ্ছে 7। 7 অবশ্যই একটি কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। যদি আমরা এখানে 6 × 1 মাইনাস 1 করি, তাহলে মান দাঁড়ায় 6 - 1 5। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। তাহলে 2, 3, 5, 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে এই n এর মান যদি আমরা একবার 1 বসাই এবং একবার যদি প্লাস করি তাহলে আমরা যে 7 পাচ্ছি সেই 7 একটি মৌলিক সংখ্যা এবং আমরা যদি n এর মান 1 বসাই এবং যদি সেই 1 যদি এখানে মাইনাস করি তাহলে n এর মান আমরা এখানে মাইনাস করার পর আমরা ক্যালকুলেশন করার পর যে মানটি পাচ্ছি সেই মানটি হচ্ছে 5 তাই 5 একটি কি সংখ্যা মৌলিক সংখ্যা অনুরূপভাবে যদি আমরা n এর মান এখানে 2 বসাই 6 * 2 প্লাস 1 6 × 12 প্লাস 1 13 তাহলে 13 একটি মৌলিক সংখ্যা আবার যদি আমরা 6 * 2 - 1 6 × 12 - 1 = 11 তাহলে দেখা যাচ্ছে 11 একটি মৌলিক সংখ্যা তাহলে 11 13 2 3 5 7 11 13 আবার যদি আমরা n into 3 6 into 3 minus 1 18 minus 1 17 6 into 3 plus 1 18 plus 1 19 তাহলে দেখা যাচ্ছে 17 এবং 19 আমরা যদি n এর মান 3 বসাই তাহলে মান পাচ্ছি 17 যদি n এর মান 3 বসাই তাহলে মান পাচ্ছি 19 একবার মাইনাস এবং একবার প্লাস করার পর যদি n এর মান আমরা এখানে 3 বসাই 6 এর সাথে গুণ করি এবং -1 করি তাহলে মান পাচ্ছি 17 এবং n এর মান যদি আমরা 3 বসাই এবং 6 এর সাথে গুণ করি এবং +1 করি তাহলে মান পাচ্ছি আমরা 19 যা 17 এবং 19 দুইটি মৌলিক সংখ্যা অনুরূপভাবে যদি আমরা 6 * 4 - 1 24 - 1 30 6 * 5 plus 1 যদি আমরা এখানে n এর মান 4 বসাই তাহলে মান পাচ্ছি 23 মান কত পাচ্ছি 23 আবার যদি আমরা এখানে 6 * 4 plus 1 করি তাহলে মান পাচ্ছি 25 তাহলে আমরা এখানে যদি n এর মান 4 বসাই তাহলে মান পাচ্ছি 23 এবং মান পাচ্ছি 25 যদি আমরা n এর মান এখানে 5 বসাই একবার +1 করি তাহলে মান পাচ্ছি আমরা 31 আবার যদি আমরা এখানে -1 করি 6 * 5 - 1 29 তাহলে মান পাচ্ছি আমরা 29 তাহলে দেখা যাচ্ছে আমরা n এর মান যদি একবার 4 বসাই এবং সেটা যদি একবার প্লাস এবং মাইনাস করি তাহলে আমরা যে মান পাই যদি -1 করি তাহলে পাচ্ছি 23 যদি আমরা +1 করি তাহলে মান পাচ্ছি 25 তাহলে আমাদের এই যে আমরা বলছিলাম যে 5 দ্বারা আমরা যে মানটা পাবো এখানে n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা বসানোর পর আমরা যে মানটা পাবো সেই মানগুলো আমাদের একটু লক্ষ্য করতে হবে 5 এবং 7 দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমরা দেখতে পারতেছি 5 দ্বারা এই 25 কে আমরা ভাগ করতে পারি যেহেতু আমরা 5 দ্বারা এই 25 কে ভাগ করতে পারি সেহেতু 25 এই সংখ্যাটি কি নয় মৌলিক সংখ্যা নয় আর অনুরূপভাবে আমরা যদি এখানে Six into 6 plus 1 37 আমরা যদি n এর মান এখানে 6 বসাই তাহলে মান পাচ্ছি 37 এবং মান পাচ্ছি 35 এই সংখ্যাটিও আমাদের 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য বা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 7 35 অর্থাৎ 5 এবং 7 দ্বারা 35 এর সংখ্যাটিকে আমরা কি করতে পারি ভাগ করতে পারি সেহেতু 35 এর সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় 37 মৌলিক সংখ্যা ঠিক অনুরূপভাবে আমরা বাকি অন্যান্য সংখ্যাগুলো বের করতে পারি বা যদি প্রশ্ন করা হয় যে 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনটি যেগুলো পরীক্ষা খুব বেশি পরিমাণে আসে
যে 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো, আমরা এই সিস্টেমে অনায়াসে বের করতে পারি। যেমন 51 থেকে 60, তাহলে আমরা যদি n এর মান যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, n এর মান একবার 3 বসালাম 318 আমার লাগে কত 51, তাহলে আমি পাইলাম 318। আমার আরো একটু সংখ্যা বেশি ধরতে হবে। যেমন আমরা যদি n এর মান এখানে 7 ধরি, 6 7 42, তা আমাদের 51 হয়নি, আমাদের আরো একটু বেশি ধরতে হবে। যদি আমরা n এর মান 8 ধরি, তাহলে 6 48, কাছাকাছি আর একটু বেশি ধরতে হবে। যদি n এর মান আমরা যদি 9 ধরি, তাহলে 6 9 54। এখন আমরা দেখি যে n এর মান যদি আমরা 8 ধরি, প্লাস 1 করি, 6 48 প্লাস 1 হচ্ছে 49, যা কিনা 51 থেকে ছোট। আবার যদি আমরা 6 × 8 -1 করি, তাহলে 6 48 -1 হচ্ছে আমাদের 47, যা কিনা 51 থেকে ছোট। তাহলে অনায়াসে বুঝতে পারতেছি আমাদের n এর মান আরো একটু বেশি ধরতে হবে। 6 × 9 + 1, যদি n এর মান আমরা 9 ধরি, তাহলে 6 9 54 প্লাস 1 55, এবং n এর মান যদি আমরা 9 দিয়ে মাইনাস করি, 6 9 54 -1 53, আর যদি 10 ধরি আমরা 6 10 60 আর 1 61, বেশি হয়ে যায়। যদি আমরা 6 × 10 ধরি প্লাস 1 করি, 6 10 60 যোগ 1 61, যা কিনা 60 থেকে বেশি। যদি আমরা n এর মান 10 ধরি, -1 করি, 60 - 1 59, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে আমাদের 51 থেকে 60 এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি, একটি হচ্ছে 53 এবং অন্যটি হচ্ছে 59। একটি হচ্ছে 53 এবং অন্যটি হচ্ছে 59, অর্থাৎ আমাদের 51 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি। যদি আমরা এটা ধরি তাহলে 61, যা কিনা 60 থেকে বেশি। আর যদি আমরা এটা কল্পনা করি তাহলে হচ্ছে 55, যা আমাদের 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা আমরা 55 কে ভাগ করতে পারি। যেহেতু আমরা এই 5 দ্বারা এই 55 কে ভাগ করতে পারি, সেই দুই সংখ্যাটি কি নয়, মৌলিক সংখ্যা নয়, এই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। যে সংখ্যাকে আমরা নিজ সংখ্যা ছাড়াও আর অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো, সেই সংখ্যাটিকে মূলত আমরা কি বলি, যৌগিক সংখ্যা বলি। সেহেতু 55 সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা, কারণ 55 সংখ্যাটিকে 5 ছাড়াও 55 ছাড়াও আর অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 5 দ্বারা ভাগ করা যায়, 11 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। সেহেতু 55 সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। এখন আমরা শিখবো এই মৌলিক সংখ্যা বের করার সহজ পদ্ধতি। মৌলিক সংখ্যা বের করার সহজ আরেকটি পদ্ধতি হচ্ছে ইরাটোস্থিনিস স্থাপন পদ্ধতি। আমরা শিখবো ইরাটোস্থিনিস স্থাপন পদ্ধতিতে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয়। ইরাটোস্থিনিস স্থাপন পদ্ধতি। ইরাটোস্থিনিস স্থাপন পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করতে গেলে শুরুতে আমাদের যে গড়গুলো দিতে হবে, সেই গড়গুলো বর্গাকৃতি বা বর্গ সিস্টেমে গড়গুলো দিতে হবে। যেমন এই যে আমাদের একটি ঘর বা চতুর্ভুজ বা বর্গ, এই চিত্রটি একটি চতুর্ভুজ বা এই চিত্রটি একটি বর্গ, কারণ আমরা সংখ্যার ভিতরে জানি যে চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বর্গ বলা হয়। অর্থাৎ এই চতুর্ভুজ মানে যার 4টি বাহু থাকে বা 4টি রেখা থাকে। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে এটি একটি রেখা, এটি একটি রেখা, এটি একটি এবং এটি একটি, এখানে 4টি রেখা আছে, 1 2 3
এবং 4 চারটি রেখা আছে, সেই কারণে এটির নাম একটি চতুর্ভুজ। এই চারটি রেখা যার প্রত্যেকটা বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল। যদি এটা ধরি আমরা 2 সেন্টিমিটার, তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার এবং এটাও 2 সেন্টিমিটার। যেহেতু প্রত্যেকটি বাহু একই সমান, সেহেতু এই চতুর্ভুজটি একটি বর্গ। অর্থাৎ আমরা ইরাটোস্থিনিস সাগুন পদ্ধতিতে আমরা যে মৌলিক সংখ্যাগুলো বের করব, এই মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা যে ঘরগুলো ব্যবহার করব, এই ঘরগুলো হতে হবে প্রত্যেকটাই বর্গাকৃতি ঘর হতে হবে। এবং ইরাটোস্থিনিস সাগুন পদ্ধতিতে আমরা 1 থেকে 100 বা 1 থেকে যে কোনো সংখ্যা পর্যন্ত অনায়াসে মৌলিক সংখ্যা বের করতে পারি। তবে আমি তোমাদেরকে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার যে পদ্ধতি, সেটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তবে আমি 1 থেকে 25 পর্যন্ত ঠিক যে নিয়মে আমরা ইরাটোস্থিনিস বা সাগুন পদ্ধতিতে মৌলিক সংখ্যা বের করব, ঠিক ওই একই নিয়মে বাকিগুলো আমরা অনায়াসে বের করতে পারবো। যেহেতু আমরা 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব, 1 থেকে 25 এর ভিতরে মৌলিক সংখ্যা বের করব, সেটা আমাদের এদিকে হবে 5টা ঘর, এদিকে হবে 5টা ঘর। 1 2 3 4 5, 1 2 3 4 5, এদিকে আমাদের 5টা ঘর দিতে হবে এবং এদিকে আমাদের 5টা ঘর দিতে হবে। হ্যাঁ, যদি তুমি এদিকে 6টা ঘর দাও, এদিকে 4টা ঘর দাও, তাহলে কিন্তু হবে না। এদিকে যদি 7টা ঘর দাও, এদিকে যদি তুমি 6টা ঘর দাও, তাহলে কিন্তু হবে না। এদিকে 5টা ঘর, এদিকে 5টা ঘর, এদিকে 6টা ঘর, এদিকে 6টা ঘর, এদিকে 7টা ঘর, এদিকে 7টা ঘর। আমাদের ঠিক এই নিয়মে ঘরগুলো দিতে হবে। ঘরগুলো দেওয়ার পরে আমরা এর ভিতরে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারগুলো লেখার চেষ্টা করব। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 এবং 25। আমরা শুরুতেই এই ঘরগুলোর ভিতরে সংখ্যাগুলো লিখলাম। লেখার পর আমাদের কাজ হচ্ছে এই যে 1 যে সংখ্যাটি রয়েছে শুরুতেই, 1 সংখ্যাটির ভিতরে আমরা একটা গোল বৃত্ত দিব। কারণ সাধারণত 1 কে মৌলিক সংখ্যা ধরা হয় না। আমরা 1 এর পরবর্তী যে 2, আমরা 2 থেকে শুরু করব। 2 হচ্ছে সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম একটি মৌলিক সংখ্যা। এর চেয়ে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা আরেকটিও নেই। ছোট এবং জোড়, সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমরা এখন দেখব এই 2 সংখ্যাটি দ্বারা এই 25 পর্যন্ত যে কটা সংখ্যা রয়েছে, 2 দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যাবে, আমরা সেই সংখ্যাগুলোকে ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দেব। যেমন 2 দ্বারা 4 6 8 10 12 14 16 18 20 22 24। অর্থাৎ 2 দ্বারা আমরা এই সংখ্যাগুলোকে ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দিতে পারি, কারণ 2 দ্বারা এদেরকে ভাগ করা যায়। 2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 3। ঠিক অনুরূপভাবে আমরা দেখব 3 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায়। 3 দ্বারা যেসব সংখ্যাকে ভাগ করা যাবে, আমরা সেই সংখ্যাগুলোকে ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দেব। যেমন 3 দ্বারা 9 21, অর্থাৎ 3 দ্বারা আমরা 9 কে ভাগ করতে পারি, আর আমরা 21 কে ভাগ করতে পারি, এবং 3 5 15 15 কে ভাগ করতে পারি। অর্থাৎ 3 দ্বারা আমরা 9 15 এবং 21 এই 3টি সংখ্যাকে ভাগ করতে পারি। 3 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4। 4 অলরেডি আমরা 2 দ্বারা ভাগ করে ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দিয়েছি, সেই কারণে 4 দ্বারা আমাদের এখানে অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। কারণ নিয়মটা হচ্ছে যেসব সংখ্যাকে আমরা ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দেব, সেই সংখ্যাগুলো দ্বারা আর কোনো সংখ্যাকে ভাগ করা যাবে না। তাহলে 4 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5। আমাদের এখন দেখতে হবে 5 দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 5 দ্বারা আমরা এখানে শুধুমাত্র 25 কে ভাগ করতে পারি। 5 5 25। এখন আমরা দেখব যে সংখ্যাগুলো আমাদের ক্রস চিহ্নের মাধ্যমে আমরা কেটে দেইনি, ওই সংখ্যাগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে আমরা ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দিয়েছি, সেই সংখ্যাগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 2 3 5 7
11, 13, 17, 19 এবং 23। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 25, 1 থেকে 25 এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এই কয়টা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 1 থেকে 25 এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 9টি। বাকি যে সংখ্যাগুলো আমরা ক্রস চিহ্নের মাধ্যমে কেটে দিয়েছি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার সংখ্যাটি হচ্ছে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়াও আর অন্যান্য গুণনীয়ক আছে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোকে, যেমন 4, 4 এই সংখ্যাটিকে আমরা 4 ও কে 4, অর্থাৎ 4 এই সংখ্যাটিকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। আবার 4 এই সংখ্যাটিকে আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে দেখা যাচ্ছে 4 এই সংখ্যাটির 1, 2, 4 তিনটি গুণনীয়ক রয়েছে। আমরা জানি যেসব সংখ্যার 2 এর অধিক, 2 এর চেয়ে বেশি গুণনীয়ক আছে তারাই হচ্ছে যৌগিক সংখ্যা। আর যেসব সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকবে, একটি হচ্ছে 1 এবং অন্যটি হচ্ছে সে নিজে, কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকবে, সে হচ্ছে মৌলিক সংখ্যা। আর যাদের 2টির বেশি গুণনীয়ক থাকবে, 2টির বেশি, সেটা হতে পারে 3টি, 4টি, যে কোনো সংখ্যা হতে পারে, তবে 2টির বেশি থাকলেই হলো। 2টির বেশি যদি হয় তাহলে সে কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ঠিক অনুরূপভাবে আমরা আরো একটি দেখতে পারি 6, 6 এই সংখ্যাটিকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি, 6 কে 6। আবার 6 এই সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দুগুণে 6। আবার 6 সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দুগুণে 6। তাহলে দেখতে পাচ্ছি আমরা 6 সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6। তাহলে দেখা যাচ্ছে 6 এই সংখ্যাটির 4টি গুণনীয়ক রয়েছে, সেহেতু 6 এই সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। তাহলে আমরা আজকের ক্লাসে শিখতে পারলাম মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা নির্ণয়, মৌলিক সংখ্যা মনে রাখার টেকনিক এবং মৌলিক সংখ্যা সহজে বের করার পদ্ধতি, এবং যৌগিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কিভাবে আমরা চিনতে পারি এবং যৌগিক সংখ্যা বের করার টেকনিক। এবং খুব সহজে আমরা 6n ± 1 এই সূত্র বা এই টেকনিকের সাহায্যে আমরা অনায়াসে যে কোনো সংখ্যা মৌলিক সংখ্যা বের করতে পারি। তো আজকের ক্লাস আমার এই পর্যন্তই। ধন্যবাদ।